গিয়ে তো একটা জায়গায় গিয়ে তো এই যুদ্ধটাকে থামাতে হবে। ইরানও অলরেডি পাল্টা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তাহলে দাঁড়াচ্ছেটা কি, যে প্রায় 2 মাস হয়ে গেল, আজকে প্রায় 2 মাস আর 8 দিন গেলে 28শে ফেব্রুয়ারি যুদ্ধটা শুরু হয়েছিল, আজকে এপ্রিলের 20 তারিখ, অলমোস্ট 2 মাস। তাহলে হচ্ছেটা কি? এইরকম ভাবে একটা যুদ্ধ চলতে থাকবে, কখনো রাশিয়া এসে তাদের কার্গো শিপগুলোকে সামনে দাঁড় করিয়ে দেবে, কখনো চায়না বলবে নাক গলাবেন না, আবার কখনো আমেরিকার হয়ে ইসরায়েল একের পর এক মিসাইল ছুড়বে। তাহলে পরিস্থিতিটা যাচ্ছে কোন দিকে? কাইনেটিক পরিস্থিতি কন্টিনিউয়াস হতেই থাকবে। এটা এটা ততক্ষণ পর্যন্ত না হবে যতক্ষণ পর্যন্ত 3-4টে সলিউশন বেরোবে। এক, ইরানের কে কোনো রকম ভাবে ছেড়ে ফুল রিফিউজাল স্ট্যাটাসে আমেরিকা ফিরে আসবে, যেটা আমেরিকার ভোটের জন্য কোনোদিনই সুস্থ কোনো একটা স্টেপ নয়। কারণ আমেরিকা তাহলে ধরেই নিতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের ভোটের উপরে বিরাট এফেক্ট পড়ছে, অ্যাটলিস্ট ডোনাল্ড ট্রাম্প সেটাই ভাবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যদি এটা কন্টিনিউ করতে থাকে, ইরান একটা পয়েন্ট অফ টাইমের পরে এক্সস্টেড হয়ে যাবে রিপ্লাই করতে করতে, এবং ইরান বেসিক্যালি হ্যান্ড ওভার করবে নিজেদের তাদের হাতে, যেটা আমার কাছে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে এখনো। তৃতীয়ত, একটা থার্ড বিশ্বের বা একটা থার্ড গ্যামাটার ইনভলভমেন্ট, যেখানে ইনভলভ হওয়ার পরে তারা বলবে যে না, আমরা এটাতে আর ইন্টারেস্টেড নই, এবং এই কাইনেটিক বন্ধ হোক, কারণ এটা গ্লোবাল এনার্জি ইকুয়েশনে ধাক্কা লাগছে। এই 3টে কন্ডিশন ছাড়া হঠাৎ করে কোনো একটা অজানা অচেনা কারণে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে সেরকম না। আর এইটা যুদ্ধের থেকেও বড় কথা লজিক্যাল ডিস্টারবেন্স, মানে একটা টেরেনে লজিক্যাল ডিস্টারবেন্স ক্রিয়েট করে। এই লজিক্যাল ডিস্টারবেন্সটা কিন্তু সাম পয়েন্ট অফ টাইমে গিয়ে খুব মানে খারাপ দিকে যাবে, খুব খারাপ দিকে। একদম। আমি কয়েকটা ইকুয়েশন একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে আমেরিকা শেষ পর্যন্ত চাইছেটা কি? ইরানের রিজিম চেঞ্জ, যেটা নিয়ে আমরা প্রথম থেকে কথা বলছিলাম, সেখানে মোজতবা খামেনিকে বসানো হয়েছে, এটা কি আমেরিকার কাছে রেজিম চেঞ্জ? নাকি রেজা শাহ পেহেলভি তাদেরকে এই মসনদে আনতে চাইছে, সেটাকে তারা রেজিম চেঞ্জ হিসেবে দেখছে? নাকি এই যে মাটির নিচে বাংকারের নিচে থাকা তেলের ভান্ডার, সেটাকে আমেরিকা দখল করতে চাইছে? আসল টার্গেটটা তাহলে কি? মিলে আছে, একটার সাথে একটা স্টিচড আছে, নিটেড আছে। কেন বললাম? কারণ প্রথম রেজিমটাকে সরানো আমেরিকার কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ সেটা আমেরিকার নিজস্ব যে ডিপ্লোমেসিটা বা এই 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 দখলদারি রাজনীতিটা, এটাকে করতে সাহায্য করছে না। দ্বিতীয় জিনিসটা সে পরিপূর্ণভাবে এই কারণে করতে পারছে না, কারণ যে নতুন যাকে মাসনাদে বসাবে সে কত টার্ম তাকে হেল্প করবে বা কত টার্ম তাকে সাপোর্ট দেবে, সে ব্যাপারে অ্যাসিওর নয় আমেরিকা। থার্ড জিনিসটা হচ্ছে, যেটা থার্ড পয়েন্টারটা আপনি বললেন, সেই পয়েন্টারটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমেরিকা যে দখলদারি রাজনীতি করছে তার মূল কারণটাই হচ্ছে এনার্জির দখলদারি। এনার্জির দখলদারি করে নিজেদের অর্থনৈতিক অবস্থানটা বেটার দিকে নিয়ে যেতে চাইছে, এটাই হচ্ছে আমেরিকার গোল। এটা বুঝতে আমাদের কারোর অসুবিধা হওয়ার কথা না, এবং এইটা করারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা দিনের পর দিন। তাহলে কোথাও গিয়ে আমরা যদি একটু ভারতের নিরিখে এবার আলোচনায় আসি, কারণ অবশ্যই ভারত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ ভারত রাশিয়া চায়নাকে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো সমীহ করছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ফোন করেছিলেন গত সপ্তাহে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। কোথাও গিয়ে ভারতকে কি এবার যুদ্ধে নামাতে চাইছে পাকিস্তান? টার্গেটটা কি ভারতের কোনো একটা বক্তব্য বা ভারতকে এর মধ্যে জড়িয়ে দেওয়া? দেখুন, ভারতকে এর মধ্যে কেন, যে কোনো কাইনেটিক এনগেজমেন্টে জড়িয়ে দেওয়াটা অনেক ডিপ স্টেটেরই ইচ্ছা। তার কারণটা হচ্ছে সেটাই ভারতকে ডাইরেক্ট ইকোনমিক লস ঘটাবে। বাট ভারত এতটা বোকা খুব একটা দেশ বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না যে তারা কোনো একটা কাইনেটিক ইন্টেলিজেন্সে নিজেদেরকে ইন্টারফেয়ার করাবে। বাট ভারতবর্ষকে যেটা ওরা চাইছে না করতে, সেটা হচ্ছে ভারতবর্ষর মাল্টি লেয়ার আজকের ডেটে এনার্জি এনগেজমেন্ট আছে। এই মাল্টি লেয়ার যে এনার্জি এনগেজমেন্ট গুলো আছে, সেইগুলোকে ভারত ইউটিলাইজ করতে শুরু করলে ভারতের খুব একটা ফারাক পড়বে না। হয়তো ধাক্কা লাগবে, এনার্জি ধাক্কা লাগবে, দৈনন্দিন জীবনে আমাদের ধাক্কা লাগবে, কিন্তু কাইনেটিক এনগেজমেন্ট করাতে পারবে। পাকিস্তানের প্রসঙ্গটা যদি আনি, যে বারবার করে শান্তি আলোচনায় কেন পাকিস্তান পাকিস্তান কেন বারবার এই আলোচনায় টেবিলে বসার জন্য এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে? তাদের প্রফিটটা কি? দেখবেন, যখন কোনো মানে জায়গায় মারপিট হয়, ধুমাধুম মারপিট হচ্ছে, ধরুন পাবলিক মানে বিশেষ করে রায়ট টায়টের মতো একটা বিরাট ব্যাপার ঘটে, তখন দেখবেন এক ধরনের রিপোর্ট বেরোয়, যে রিপোর্টটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। সেটা হচ্ছে সেই রায়টের যে যে জায়গায় রায়টটা হলো না,
সেই আশেপাশে সোনার দোকানে চুরি হয়, ঠিক আছে? এটা এটা কিন্তু কোনো ধর্ম বা কোনো কারণে রায়টের সাথে কোনো সম্পর্ক নেই। এরা কি করে, এরা এরা ভাবে যে এই অবস্থানে আমি একটা সুযোগ নিয়ে যদি কিছু সোনার দোকানে চুরি করে নিতে পারি, বলবো রায়টের লোক চুরি করেছে, যারা রায়ট করছিল তারা চুরি করেছে। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি তো একটা ভিখারি টাইপের দেশ। এরা সুযোগে থাকে যে দুজনে মারপিট করলে দুজনকে মিটমাট করাবার নাম করে ঘড়িটা খুলে নেবো হাত থেকে, হাতের আংটিটা খুলে নেবো, নিয়ে গিয়ে ব্ল্যাক মার্কেটে বেচে দেবো, কিছু পয়সা পেয়ে যাব। এই ধরনের মানসিকতা দিয়ে, এটা পলিসি ড্রিভেন তো কোনো অর্গানাইজেশন বা কান্ট্রি নয়, আইএসআই ড্রিভেন একটা অর্গানাইজেশন, একটা কান্ট্রি। এদেরকে খুব একটা সিরিয়াসলি নিয়ে লাভ নেই। আর আমি খুব জানতে ইচ্ছা থাকবে যে ওদের হোটেল বিলগুলো মেটাতে পেরেছি কিনা, না হলে তো আবার এইটা নিয়ে অন্য কারোর সাথে আবার একটা ডিলে ঢুকতে হবে। যে দেশ হোটেল বিল মেটাতে পারে না, তার কি বা লাভ, কি বা লোকসান? আমরা বাংলা একটা কথা বলি না, যার যার পরনে কাপড় নেই তার আবার কিসের ভয়? তো সেটা হচ্ছে পাকিস্তান, তাদের তাহলে পরনে কোনো ইরানের সাথে কাপড় নেই, তাদের এই কোনো মুহূর্তে ভয় নেই। ইরানের সাথে ভারতের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বিশেষত শনিবারের ঘটনার পর? আমি এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কটা কোথায়? কারণ ইদানিংকালে আমরা দেখছিলাম যে এই যুদ্ধটা শুরু হবার আগে থেকে ইরানের সঙ্গে ভারতের যে ব্যবসায়িক সম্পর্ক সেটা আগে অনেক বেশি মাত্রায় ছিল, অনেকটা কমে এসেছিল, বিশেষত 2019-এর পর বাণিজ্য অনেকটা কমে এসেছিল ইরানের সঙ্গে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সম্পর্কটা কোথায়? যথেষ্ট ঠিকঠাক, ভালো। দুজনের হাই কমিশনের সাথে কথা বলেছে, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিজের স্টেটমেন্ট বার করেছে। কিছু টেকনিক্যাল কারণের বশত এই এই গোটা ঘটনাটা ঘটেছিল, কিছু টেকনিক্যাল ল্যাপসের কারণে এই ঘটনাটা ঘটেছিল রাদার। সেই ল্যাপসটা নিয়ে ডিসকাশন হয়েছে, এবং যেহেতু এটা অত্যন্ত একটা স্ট্র্যাটেজিক বিষয়, জেনে যদি আমরা মেরিটাইম লটা ভালো করে জানি এবং মেরিটাইম সিকিউরিটি ব্যাপারগুলোকে বুঝি, তাহলে আমরা একটা জিনিস জানবো যে ইরান নিজেদের হরমুজ প্রণালী প্রোটেক্ট করেছিল মিসাইল দিয়ে না, মাইন্স দিয়ে। সুতরাং মাইন্সের মধ্যে বহু রকম এমন রুট আছে যেই রুটগুলো তারা নিতে খুব একটা রেকমেন্ড করেনি। এবার জাহাজ চলে বিভিন্ন রকম প্রাকৃতিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যদি সেই কারণে জাহাজ তাদের প্রাকৃতিক কন্ডিশনের ক্ষেত্রে কোনো অল্টারনেট রুট নেয়, তাহলে সেই রুটটাকে নেওয়ার সময় এটাকে অনেক রকম ভাবে ইন্টিমেট করতে হয়। আদারওয়াইজ কি হতে পারে যে তারা মাইনের আয়তায় এসে যেতে পারে। তো হরমুজ প্রণালী সরু, কিন্তু হরমুজ প্রণালী তো সরু হলেও জায়গাটা অনেকটা। তো সেই জিনিসগুলোর জন্য হয়তো একটা মানে মিসকমিউনিকেশন হয়ে যেতে পারে, এবং সেই মিসকমিউনিকেশনটাকে কোনোভাবে সবসময় আমরা গুলি চালানোটাকেই ভাবছি, অথচ এটা আমরা ভাবছি না যে অনেক সময় আমরা জঙ্গলের মধ্যে বিপদে হারিয়ে গেলেও তো গুলি চালাই। যে মানে আমি দেখতে পাচ্ছি আপনার মানে ধরুন গাড়িটা এমন কোন রাস্তায় যাচ্ছে যে রাস্তায় গেলে আপনি হয়তো গাড্ডায় পড়ে যাবেন, হতে তো পারে আপনার মানে আকর্ষণ করার জন্য আমি কিছু মানে ইন্ডিকেটিভ ফায়ারিং করলাম, এরকম তো কিছু ঘটতে পারে। তাহলে কি ইরানকে সামনে রেখে অন্য কেউ পেছন থেকে এই গেম প্ল্যানটা সাজিয়েছিল বলে না আপনার না মনে না হয়? না 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 না